গুড মর্নিং তোমাদের সবাইকে। দেখো, আগের দিনে আমরা কি করেছিলাম না, এই 5 তারিখেরই যে সেকেন্ড শিফট, সেই সেকেন্ড শিফটের আমরা কোশ্চেন গুলো আলোচনা করেছিলাম। তো আজকে আমরা কি করব না, থার্ড শিফটের যে কোশ্চেন গুলো, জিকের কোশ্চেন, জিকে জিএস এর কোশ্চেন গুলো এসেছিল, সেগুলো সম্বন্ধে আমরা, ঠিক আছে, আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। শুরু করার আগে তোমাদের একটা কথা বলি, কি, এই যে তোমরা প্রশ্ন অ্যান্সার গুলো এখানে দেখছো, এই প্রশ্ন অ্যান্সার গুলো শুধু দেখলেই হবে না। দেখার সঙ্গে সঙ্গে কি তোমরা একটা নোটবুক রাখো, এবং সেই নোটবুকেতে প্রত্যেক দিনকার কোশ্চেন গুলো আর তার সঙ্গে যে রিলেটেড যে পয়েন্ট গুলো রয়েছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেইগুলোকে তোমরা নোট করতে যাও। নোট করতে 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 দেখবে কি না, ওই চ্যাপ্টার গুলো সম্বন্ধে তোমাদের অনেক আইডিয়া চলে এসছে। নেক্সট অনেক কোশ্চেন তোমরা আরো অ্যান্সার করতে পারছো। ঠিক আছে? তো নোট করতে যাও। শুধু সঙ্গে সঙ্গে দেখলে হবে না। শুধু দেখার সঙ্গে সঙ্গে নোটটাও কন্টিনিউ করতে যাও। তো ঠিক আছে, শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে না, হোয়াট হ্যাপেন when you press the delete key after selecting a file in File Explorer Windows OS? উইন্ডোজ ওএস এ ফাইল এক্সপ্লোরারে একটি ফাইল নির্বাচন করার পরে আপনি যখন ডিলিট বাটন টিপবেন তখন কি হবে? ডিলিট বাটন টিপলে ফাইলটি খোলা হবে, না ফাইলটির নাম পরিবর্তন হবে, না ফাইলটি স্থায়ীভাবে মুছে ফেলা হবে, না ফাইলটি রিসাইকেল বিমে পাঠানো হবে? ঠিক আছে, কি বলেছে now, in Windows operating system, when you select a file in File Explorer and press the delete key by default, আচ্ছা, ফাইল এক্সপ্লোরারে যখন ডিলিট কিটা আমরা ডিফল্ট প্রেস করব, ইজ নো, ফাইলটা ডিলিট হবে না ডাইরেক্টলি, বাট সেন্ড টু দ্য রিসাইকেল বিন। সেটা কোথায় চলে যাবে না, রিসাইকেল বিনে চলে যাবে। হুইচ গিভস ইউ দ্য অপরচুনিটি টু রিকভার অ্যাক্সিডেন্টলি, যেটা তোমাকে অপরচুনিটি বা সুযোগ দেবে কিসের জন্য, সেটাকে আবার রিকভার করার জন্য। যদি তুমি অ্যাক্সিডেন্টলি কোনো ডিলিটও করে ফেলো, সেটা তোমার রিসাইকেল বিনে থাকবে, যেটা থেকে তুমি পরে আবার তোমার যখন দরকার হবে সেটাকে তুমি সেখান থেকে রিকভারও করতে পারবে। ঠিক আছে, এটা পার্মানেন্টলি ডিলিট করে না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, উত্তর আমাদের কি হয়ে যাবে না, অপশন 4, দ্য ফাইল ইজ সেন্ট টু দ্য রিসাইকেল বিন। ঠিক আছে, কি বলছে, দ্য রিসাইকেল বিন অ্যাক্ট অ্যাজ এ সেফটি নেট অ্যালাউইং দ্য ইউজার টু রিকভার অ্যাক্সিডেন্টালি ডিলিটেড ফাইল। To permanently delete a file, you need to hold down the shift key. আচ্ছা, যদি পার্মানেন্ট ডিলিট করতে চাই আমি, তাহলে কি করতে হবে, আমাকে শিফট কিটা টিপতে হবে, তারপরে আমাকে ডিলিট কি টিপতে হবে। ঠিক আছে, হুইচ ডিলিটস দ্য ফাইল ডিরেক্টলি বাইপাস দ্য রিসাইকেল বিন। এটা করলে কি হবে, রিসাইকেল বিনে যাবে না, ডাইরেক্ট ডিলিট হয়ে যাবে আমার। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটা কি বলেছে না, হু অথর্ড দ্য বুক হিন্দ স্বরাজ বইটা কে লিখেছে? হুইচ আউটলাইন দ্য প্রিন্সিপাল অফ নন ভায়োলেন্স, রেসিডেন্স অ্যান্ড সেলফ রুল। হিন্দ স্বরাজ বইটি কে লিখেছেন? যা অহিংস প্রতিরোধ এবং স্বশাসনের নীতির রূপরেখা দিয়েছে। হিন্দ স্বরাজ কে লিখেছে না, মহাত্মা গান্ধী। এই হিন্দ স্বরাজ বইটা কার লেখা না, মহাত্মা গান্ধীর লেখা। ঠিক আছে, The Hind Swaraj was written by Mahatma Gandhi, written in 1909, and is outlined by philosophy of Swaraj বা সেলফ রুল। এর মধ্যে কি কি আছে, কিসের রূপরেখা আছে না, স্বরাজ বা সেলফ রুল অ্যান্ড নন ভায়োলেন্স রেজিস্ট্যান্স বা সত্যাগ্রহ, অহিংস আন্দোলন। ঠিক আছে, হুইচ লেড দ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট, যেটা কি করেছে, ভারতের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি স্থাপন করেছিল। এটার অথরকে মোহনদাস করমচাঁদ গান্ধী বা আমাদের গান্ধীজি। আর পাবলিশার ডেট, হি রোড অন এ শিপ রিটার্ন ফ্রম লন্ডন টু সাউথ আফ্রিকা 1909। 1909-এ কি হয় না, ওইখান থেকে ফেরার পথে, সাউথ আফ্রিকা থেকে ফেরার পথে সে এই বইটি লেখে। ঠিক আছে, এর মধ্যে কি ছিল মেন কন্টেন্ট, মূল বিষয়বস্তু কি ছিল না, এতে গান্ধীজি আধুনিক সভ্যতা, যান্ত্রিকীকরণ এবং ভারতের জন্য স্বশাসন বা স্বরাজ ধারণা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন, যা পরবর্তীতে অহিংস প্রতিরোধের ভিত্তি হয়ে ওঠে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি বলেছে না, হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন এ কোল্ড বুট অ্যান্ড ওয়ার্ম বুট অফ এ কম্পিউটার সিস্টেম। একটি কম্পিউটার সিস্টেমে কোল্ড বুট আর ওয়ার্ম বুটের মধ্যে পার্থক্য কি? প্রথমে আমরা জেনে নিই কি কোল্ড বুট কি আর ওয়ার্ম বুট কি।
তো কোল্ড বুট কি বলছে, এ কোল্ড বুট রিস্টার্ট দ্য অপারেটিং সিস্টেম। একটি কোল্ড বুট কি করে, অপারেটিং সিস্টেমকে পাওয়ার অফ অবস্থায় পুনরায় চালু করে। তাহলে কোল্ড বুট কি করে না, অপারেটিং সিস্টেমের পাওয়ার অফ অবস্থায় পুনরায় চালু করে যখন এটি ওয়ার্ম বুট এটিকে চলমান অবস্থা থেকে পুনরায় চালু করে। ঠিক আছে, এর অর্থ হলো কি, fundamental difference lies in the initial power states and the extent of the system's reinitialization process. কোল্ড বুট কি না, দ্য কম্পিউটার ইজ পাওয়ার অফ কমপ্লিটলি পাওয়ার অফ আছে কম্পিউটারটা, আইদার ম্যানুয়ালি বাই দ্য ইউজার অর ডিউ টু পাওয়ার আউটেজ। মানে কারেন্ট চলে গেলে অফ হয়ে গেল, বা ম্যানুয়ালি আমি যদি অফ করি সেটাকে সেরকম ভাবে অফ হয়ে গেল, পাওয়ার অফ হয়ে গেল। হোয়েন টার্ন অন এগেন, তারপর আমি যখন আবার সেটিকে চালাবো, কম্পিউটারটিকে ওপেন করব, পাওয়ার অন করব, অল হার্ডওয়্যার কম্পোনেন্ট আর ফুললি রিইনিশিয়ালাইজ। মানে কি হবে না, সমস্ত যে সম্পূর্ণরূপে যে বাকি যে হার্ডওয়্যারগুলো আছে সেগুলো কি সম্পূর্ণরূপে পুনরায় চালু হবে। অ্যান্ড দ্য সিস্টেম গোজ থ্রু দ্য কমপ্লিট স্টার্ট আপ সিকুয়েন্স। তারপরে কি হবে, পুরো কম্পিউটারটা নতুন করে এই স্টার্ট আপ সিকুয়েন্স ব্র্যাকের পর এক সব ধাপগুলো একে একে করতে থাকবে, ইনক্লুডিং দ্য পাওয়ার অন, সেলফ টেস্ট পিওএসটি অ্যান্ড লোডিং দ্য অপারেটিং সিস্টেম লোড করবে, আর কার্নেল অ্যান্ড সার্ভিস। ঠিক আছে, আর ওয়ার্ম বুট কি, দ্য কম্পিউটার ইজ রিস্টার্ট যে হোয়াইল ইট ইজ স্টিল পাওয়ার অন। আচ্ছা, পাওয়ার অন অবস্থায় যদি আমি এটা রিস্টার্ট করি, অ্যান্ড রানিং ইউজুয়ালি ইনিশিয়েটেড থ্রু দ্য অপারেটিং সিস্টেম, ইজ ক্লিকিং রিস্টার্ট ইন দ্য মেনু অর এ সফট রিসেট বাটন কিবোর্ড অন দ্য কমান্ড। ঠিক আছে, দিস প্রসেস বাইপাস দ্য ইনিশিয়াল পাওয়ার অন ডায়াগনস্টিক পিওএসটি অ্যান্ড সাম আদার লো লেভেল চেকস অ্যালাউইং দ্য ফাস্টার রিবুট। ঠিক আছে, আমার অ্যান্সার কি হয়ে যাবে না, কি বলেছে, এ কোল্ড বুট প্রিজার্ভ দ্য কারেন্ট স্টেট অফ অ্যাপ্লিকেশন হোয়াইল ওয়ার্ম বুট ক্লোজ দেম। না, এ কোল্ড বুট রিস্টার্ট দ্য অপারেটিং সিস্টেম অ্যান্ড এ পাওয়ার অফ স্টেট ফ্রম এ পাওয়ার অফ স্টেট হোয়াইল ওয়ার্ম বুট রিস্টার্ট ইট ফ্রম এ রানিং স্টেট। A cold boot initiated by user while warm boot is initiated by the operating system due to an error হবে না। The cold boot only reload the kernel while warm boot reinitialize all hardware component। এটা কি হবে অ্যান্সার? এটা তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন 2। এ কোল্ড বুট রিস্টার্ট দ্য অপারেটিং সিস্টেম ফ্রম পাওয়ার অফ স্টেট, এটা পাওয়ার অফ স্টেট থেকে এটিকে চালু করবে, হোয়াইল ওয়ার্ম বুট রিস্টার্ট ইট ফ্রম রানিং স্টেট থেকে এটি রিস্টার্ট করবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি বলেছে না, একলব্য মডেল রেসিডেন্ট স্কুল EMRSS, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন ইনিশিয়েটিভ অফ ফর ট্রাইবাল কমিউনিকেশন ওয়ার ইন্ট্রোডিউস ইন হুইচ ইয়ার। মানে একলব্য মডেল রেসিডেন্সি স্কুল ভারত সরকারের উপজাতি সম্প্রদায়ের জন্য শিক্ষা উদ্যোগ, এটি কোন বছরে চালু করা হয়েছিল? না, কোন সালে চালু করা হয়েছিল না, 1997-98। ঠিক আছে, কি বলেছে না, একলব্য মডেল আবাসিক বিদ্যালয় হলো ভারতের উপজাতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত একটি দেশব্যাপী স্কুল নেটওয়ার্ক, যা প্রত্যন্ত অঞ্চলে যেমন এসটি এবং শিক্ষার্থীদের মনোন্নত শিক্ষা প্রদান করে, যেখানে উল্লেখযোগ্য উপজাতি জনসংখ্যার প্রতিটি ব্লকের জন্য একটি করে স্কুল লক্ষ্য করা হয়। নির্দিষ্ট অবস্থাগুলি ভিন্ন, যার উদাহরণ হলো পশ্চিম। এগুলো কোথায় কোথায় এই স্কুলগুলো আছে না, এই স্কুলগুলো আছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়খণ্ডের সিমডেগা, রাজস্থানের ডুঙ্গারপুর এবং ভারতের অন্যত্র অনেক রাজ্যে পাওয়া যায়, যা উপজাতি অশোষিত জেলাগুলিকে কেন্দ্র করে। ইএমআরএস অবস্থান সম্পূর্ণ মূল বিষয়গুলো কি, দেশব্যাপী বিতরণ, এগুলো ভারত জুড়ে প্রধানত উপজাতি এলাকায় ছড়িয়ে রয়েছে। ব্লক স্তরের স্থান নির্ধারণ, এগুলি 50%-এরও বেশি উপজাতি জনসংখ্যা এবং কমপক্ষে 20,000 উপজাতি ব্যক্তি সহ ব্লকগুলিতে স্থাপন করা হয়। ওতে আছে পশ্চিমবঙ্গের শুশুনিয়ায় আছে, মুকুটমণিপুরে আছে, ঝাড়খণ্ডের কোথায় আছে, পার্কতন সিমডেগাতে আছে, রাজস্থানের ডুঙ্গাপুরে আছে। ঠিক আছে, এইগুলোর ম্যানেজমেন্ট কে করেন উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় উপজাতি শিক্ষার্থীদের জন্য শিক্ষা সম্মতি দ্বারা এটি পরিচালিত হয়। ঠিক আছে, 5 নম্বর প্রশ্নটা কি বলেছে না, হুইচ স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্টলাইন ইন মেনল্যান্ড ইন্ডিয়া। মানে ভারতের মূল ভূখণ্ডে ভারতের মধ্যে কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রয়েছে? কোস্ট লাইন আমরা কোনগুলোকে বলি না, এই যে ধরো এটা যদি ভারত হয়, ঠিক আছে, তাহলে এইগুলো কি আমার সমুদ্র,
আর এই সমুদ্রের সঙ্গে আর এগুলো কি আমাদের এক একটা রাজ্য এরকম ভাবে রয়েছে, ঠিক আছে? তো এই বলছে কোন রাজ্যের এই যে সমুদ্রের সঙ্গে এই যে বর্ডারটা রয়েছে, সমুদ্রের সঙ্গে বর্ডারটা কি বলে কি আমরা কোস্ট লাইন। তো এই কোস্ট লাইন কোন রাজ্যের সব থেকে বেশি রয়েছে, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট না মহারাষ্ট্র? তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে এটার? না গুজরাট। গুজরাটের সব থেকে কোস্ট লাইন বেশি আছে, ঠিক আছে? সব থেকে বেশি আছে কি না গুজরাটের 2340 কিলোমিটার। তারপরে সেকেন্ড কি না মহারাষ্ট্র, থার্ড কি গোয়া, তারপরে কর্ণাটকা, ঠিক আছে? না 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 এরকম ভাবে না, সরি। এখান থেকে গুজরাট প্রথমে আছে, সব থেকে প্রথমে আছে গুজরাট। গুজরাটের পরে আছে উম যদি অল ওভার ইন্ডিয়া বলে তাহলে আন্দামান নিকোবর প্রথমে হয়ে যাবে, তারপরে সেকেন্ড হয়ে যাবে কি গুজরাট। তারপরে সব থেকে বেশি কার আছে, সব থেকে বেশি তারপরে আছে হচ্ছে আমার তামিলনাড়ু, তারপরে কার অন্ধ্রপ্রদেশের, ঠিক আছে? এখান থেকে তোমরা দেখে নেবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে না ভবানী পাঠক অ্যান্ড দেবী চৌধুরানী ওয়াজ ফেমাস লিডার অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং। ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী নিজের কোনটির সাথে যুক্ত ছিলেন? ইন্ডিগো রেভলিউশন, নীল বিদ্রোহ, না মুন্ডা বিদ্রোহ, না চুয়ার বিদ্রোহ, না ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ? তাহলে কি অ্যান্সার হয়ে যাবে আমার অপশন 4, ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী। ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। কি হয়ে যাবে? সন্ন্যাসী অ্যান্ড ফকির রিবিলিয়ন। সন্ন্যাসী ফকির রিবিলিয়ন কত সালে হয়েছিল? 1760 থেকে 1800, সেই সময়ের মধ্যে হয়েছিল ফকির বিদ্রোহ, ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। কি আছে না এতে হিন্দু সন্ন্যাসী ও মুসলিম ফকিররা যৌথভাবে নেতৃত্ব দিয়েছিল। ব্রিটিশরা ভিক্ষা আদায়ের তাদের ঐতিহ্যবাহী অধিকার দান সীমিত করার পর এই আন্দোলনের সূত্রপাত কি করা হয়? দ্য মুভমেন্ট অ্যাক্রস আফটার দ্য ব্রিটিশ রিস্ট্রাকচার দেয়ার ট্রেডিশনাল রিজিট টু কালেক্ট এমস বা দান। তাদের যে ভিক্ষা আদায় করার পদ্ধতি ছিল সেইগুলোর উপরে রেস্ট্রিকশন চালু করে দিয়েছিল ব্রিটিশরা, তার জন্য এগুলো শুরু করা হয়েছিল, এই আন্দোলনের শুরু শুরু হয়েছিল। একটি কঠোর ব্রিটিশ রাজস্ব নীতি এবং উচ্চ কর কৃষকদের ক্ষুব্ধ করে। 1770 সালে বাংলায় দুর্ভিক্ষ পরিস্থিতি আরো খারাপ করে এবং এই বিদ্রোহকে আরো উস্কে দেয়। বিদ্রোহীরা কি করতো না গরিলা ওয়ারফেয়ার বা পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতো, তারপরে যখনই কোনো ওই ইংরেজদের সেনাবাহিনীরা যেত সেই সময় তাদের অতর্কিতে আক্রমণ করতো। এইভাবে তাদের বা গরিলা ওয়ারফেয়ার কৌশল ব্যবহার করে ব্রিটিশ কারখানা, কোষাগার এবং ফাঁড়ি আক্রমণ করতো, ঠিক আছে? এর মধ্যে কি ছিল? মজনু সাহা ওয়াজ মোস্ট প্রমিনেন্ট লিডার অফ ফকিস। মজনু সাহা এদের মধ্যে খুব কি ছিল? ইম্পর্টেন্ট লিডার ছিল। মজনু সাহা কি ছিল না খুব ইম্পর্টেন্ট এদের লিডার ছিল। মজনু সাহা এদের মধ্যে কি খুব ইম্পর্টেন্ট নেতা ছিল। এছাড়াও ভবানী পাঠক এবং দুই চৌধুরানী ছিলেন এদের উল্লেখযোগ্য সন্ন্যাসী নেতা। বিদ্রোহীটি কোথায় কোথায় ছড়িয়েছিল না রংপুর, দিনাজপুর, পূর্ণিয়া এবং বগুড়া অঞ্চলে ছড়িয়ে পড়ে। কয়েক দশক ধরে প্রতিরোধের পর 1800 সালের মধ্যে ব্রিটিশরা এই আন্দোলন দমন করেছিল, ঠিক আছে? এরপর দেখে নেবো নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ কি না 1859 সাল থেকে 1860 সালে বাংলায় সংঘটিত হয়েছিল এই নীল বিদ্রোহ। এটি ছিল কি ইউরোপীয় নীলকরদের বিরুদ্ধে একটি কৃষক বিদ্রোহ, ঠিক আছে? নীলকররা নিপীড়নমূলক চুক্তির মাধ্যমে কৃষকদের নীলকর চাষ করতে বাধ্য করত, ঠিক আছে? কৃষকদের খুব কম দাম দেওয়া হতো, প্রায়শই ঋণের বোঝায় এরা কি করতো না ডুবে যেত। নীলকর চাষে অস্বীকারের ফলে কৃষকদের সংহিতা এবং জোর করে নীলকর চাষ করানো হতো। এই বিদ্রোহটি নদিয়া থেকে শুরু হয়েছিল। তাহলে এই নীল বিদ্রোহ কোথা থেকে শুরু হয়েছিল না নীল নদিয়া নদীয়া শুরু। নীল বিদ্রোহ কোথা থেকে শুরু হয়েছিল? নদিয়া থেকে শুরু হয়েছিল এবং এটি যশোর, পাবনা এবং রংপুরে ছড়িয়ে পড়ে। প্রধান কৃষক নেতাদের মধ্যে ছিল দিগম্বর বিশ্বাস। এদের মধ্যে এই আমার নীল বিদ্রোহের প্রমিনেন্ট লিডার যারা ছিল তাদের মধ্যে কি ছিল? দিগম্বর বিশ্বাস এবং কি না বিষ্ণু বিশ্বাস, ঠিক আছে? দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র নীলদর্পণের লেখক। আচ্ছা নীলদর্পণ যে নাটকটা এই সময় হয়েছিল সেটা কি লিখেছিল? দীনবন্ধু মিত্র এবং হরিশচন্দ্র মুখার্জির মতো বুদ্ধিজীবীরা এই আন্দোলন সমর্থন করেছিল। কৃষকরা সম্মিলিতভাবে নীল চাষ করতে অস্বীকার জানিয়েছিল, যা অসংহত গণপ্রতিরোধের একটি বিশেষ রূপ, ঠিক আছে? ব্রিটিশদের নীল কমিশন চালু, তারপরে 1860 সালে ব্রিটিশদের নীল কমিশন স্থাপন হয় যা নীল চাষীদের দোষী সাব্যস্ত করে। কমিশনের রিপোর্টের পর বাংলায় জোরপূর্বক নীল চাষ বন্ধ করে দেওয়া হয়, ঠিক আছে?
এরপর দেখো মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ কি না, মুন্ডা বিদ্রোহ হচ্ছে 1899 সাল থেকে 1900 সাল, এই সালের মধ্যে হয়েছিল। এটি কোথায় হয়েছিল? মুন্ডা বিদ্রোহ ছোটনাগপুর অঞ্চলে বা বর্তমানে ঝাড়খণ্ডে এই মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়। এর নেতাদের মধ্যে কি ছিলেন? নেতৃত্বে ছিলেন আদিবাসী নেতা বিরসা মুন্ডা, যিনি ধীরতি আবা নামে পরিচিত। ঠিক আছে, এই আন্দোলন উলগুলানও বলা হয়। এই আন্দোলনকে কি বলা হয়? না উলগুলানও বলা হয়। ঠিক আছে, যার অর্থ হলো মহা গোলমাল। কি বলেছে? এর মূল কারণ কি ছিল? মুন্ডা বিদ্রোহের মূল কারণ ছিল ব্রিটিশ নীতির কারণে ঐতিহ্যবাহী খুন্তকাট্টি জমির অধিকার হারানো। ঠিক আছে, আদিবাসীরা মহাজন ও জমিদারদের সহ দিগু বহিরাগতদের দ্বারা শোষণের শিকার হয়েছিল। জোরপূর্বক শ্রম বা বেগার খাটানো এবং অন্যান্য খাজনা প্রথা তাদের অবস্থার অবনতি ঘটায়। এর মধ্যে প্রমিনেন্ট লিডার কে ছিল? না বিরসা মুন্ডা ব্রিটিশ শাসনের অবস্থান ঘটিয়ে মুন্ডা রাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিল। বিদ্রোহীদের মধ্যে বিদ্রোহের মধ্যে মুন্ডার থানা, গির্জা এবং সরকারি অফিস আক্রমণ করে। ব্রিটিশরা 1900 সালের ফেব্রুয়ারিতে বিরসা মুন্ডাকে বন্দী করে। 1900 সালের 9ই জুন তিনি কারাগারে মারা যান। বিদ্রোহের ফলে কি হয়? ছোটনাগপুর ভাড়াটে আইন বা ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট, হুইচ প্রোটেক্ট দ্য ট্রাইবাল অ্যান্ড রিজিক, যা উপজাতিদের ভূমি অধিকার রক্ষা করে। এরপর চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল? না 1760 থেকে 1809 সাল পর্যন্ত। চুয়ার বিদ্রোহ 1760 সাল থেকে 1809 সালের মধ্যে জঙ্গলমহলে কোথায়? পশ্চিমবঙ্গের মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় সংঘটিত হয়েছিল। ব্রিটিশরা চুয়ার শব্দটি ব্যবহার করত বনে বসবাসকারী উপজাতি সম্প্রদায়, বিশেষ করে ভূমিজদের জন্য। ঠিক আছে, যে এর মূল কারণ কি ছিল? কঠোর ব্রিটিশ ভূমি রাজস্ব নীতি, যা স্থানীয় জমিদার এবং উপজাতি চাষীদের উচ্ছেদ করেছিল। ঐতিহ্যবাহী বন অধিকার হারানো এবং চাষাবাদের ওপর বিধিনিষেধ ক্ষোভকে আরো বাড়িয়ে তোলে। কৃষক, উপজাতি গোষ্ঠী এবং স্থানীয় জমিদাররা যৌথভাবে বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। বিদ্রোহে একাধিক বিদ্রোহ অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে সবথেকে বড় বিদ্রোহ ঘটেছিল কত? এর মধ্যে অনেকগুলো বিদ্রোহ, তার মধ্যে 1799 সালে সবথেকে বড় বিদ্রোহ ঘটেছিল। রায়পুরের জমিদার দুর্জন সিং ছিলেন সবথেকে বিশিষ্ট নেতা। তাহলে এর প্রমিনেন্ট লিডার কি ছিল? না দুর্জন সিং ছিল এর সবথেকে বড় নেতা। অন্যান্য প্রধান নেতাদের মধ্যে কি ছিল? রানী শিরোমণি, গোবর্ধন দীক্ষাপতি এবং ছলমন বা মাধব সিং। ব্রিটিশরা ব্রিটিশ কর্মকর্তাদের উপর গরিলা ধাঁচের আক্রমণের জন্য বন সম্পর্কে স্থানীয় জ্ঞান ব্যবহার করেছিল। এমনকি ব্রিটিশরা অবশেষে সামরিক শক্তি দিয়ে বিদ্রোহ দমন করে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি বলেছে? In India, irrigation project with cultivable common area (CCA) of more than 10,000 hectares are classified as ভারতে 10,000 হেক্টরের বেশি চাষযোগ্য কমান্ড এলাকা সহ সেচ প্রকল্পগুলি কোনটার মধ্যে সীমাবদ্ধ করা হয়? মাইক্রো প্রজেক্ট, না মাইনর প্রজেক্ট, না লোকাল প্রজেক্ট, না মেজর প্রজেক্ট? কিসের আন্ডারে করা হয়? দেখো, ভারতের সেচ প্রকল্পগুলি চাষযোগ্য কমান্ড এলাকার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয়েছে। তো প্রধান সেচ প্রকল্প বা মেজর ইরিগেশন প্রজেক্ট, এইটা কত? না এটা যদি 10,000 হেক্টরের বেশি হয় তাহলে সেটা কি হয়ে যাবে? মেজর ইরিগেশন প্রজেক্ট। আচ্ছা, 2000 থেকে যদি 10,000-এর মধ্যে হয়, হেক্টরের মধ্যে হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? মিডিয়ান ইরিগেশন প্রজেক্ট। আচ্ছা, যদি 2000-এর থেকে কম হয় তাহলে সেটা কি হয়ে যাবে? মাইনর ইরিগেশন প্রজেক্ট। আর মাইনর ইরিগেশন প্রজেক্ট। ঠিক আছে, তাহলে এখানে এইটা আমাদের কিসের আন্ডারে চলে আসবে? 10,000-এর বেশি হেক্টর। এইটা আমার কিসের হচ্ছে? মেজর ইরিগেশন প্রজেক্ট। তাহলে অপশন 4 আমার মেজর ইরিগেশন প্রজেক্ট বা বড় প্রকল্পের আন্ডারে চলে আসবে। ঠিক আছে, 8 নম্বর প্রশ্নে কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং রিজিয়নস অফ ইন্ডিয়া ইজ নোন ফর দ্য শোলা ফরেস্ট? ভারতের কোন অঞ্চল শোলা বনের জন্য পরিচিত? কি হয়ে যাবে? না, দেখো কি বলেছে? শোলা ফরেস্ট আর ট্রপিক্যাল মাউন্টেন ফরেস্ট ফাউন্ড ইন দ্য হায়ার এলিভেশন অফ দ্য ওয়েস্টার্ন ঘাট, স্পেশালি ইন ওয়েস্টার্ন ঘাটে পাওয়া যায়। ঠিক আছে, শোলা ফরেস্ট কোথায়? না ওয়েস্টার্ন ঘাটে পাওয়া যায়। ওয়েস্টার্ন ঘাটে কোথায় পাওয়া যায়? না তামিলনাড়ুতে, যেমন হচ্ছে নীলগিরি, পালানি, আন্নামালাই হিলস এখানে পাওয়া যায়। কেরালার ইডুকি, আর এখানে হচ্ছে ওয়ারনাদ এখানে পাওয়া যায়। কর্ণাটকার কি না ব্রহ্মাগিরি এবং হচ্ছে বাবা বাবাবু ডাঙ্গিরি এখানে পাওয়া যায়। দিস ফরেস্ট অকার্স, কি হচ্ছে? এই বনগুলি ঘূর্ণায়মান তৃণভূমি দ্বারা বেষ্টিত স্তব্ধ চিরসবুজ গাছপালার প্যাচ হিসাবে দেখা যায়। ঠিক আছে, এরপরে কি হয়ে যাবে? পরের প্রশ্ন দেখব।
কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট রিগার্ডিং দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক? দ্য আইএনসি ওয়াজ ফাউন্ড ইন 1885 বাই এ ও হিউম। এ ও হিউম দ্বারা 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্থাপিত করা হয়, এটা ঠিক। আর কি, দ্য ফার্স্ট সেশন অফ আইএনসি ওয়াজ হেল্ড ইন পুনে আন্ডার দ্য প্রেসিডেন্সি অফ ডাব্লিউ.সি. ব্যানার্জি। ঠিক আছে, এটা ঠিক নয়। কি বলেছে, দেখো, দ্য আইএনসি ওয়াজ ফাউন্ডেড ইন 1885 বাই অ্যালেন অক্টাভ হিউম, এটা ঠিক। দ্য অ্যালং উইথ ইন্ডিয়ান লিডার্স। আর ফার্স্ট সেশন, সেকেন্ড আমাদের অপশনটা ভুল কেন, দ্য ফার্স্ট সেশন অফ আইএনসি ওয়াজ হেল্ড ইন পুনে আন্ডার প্রেসিডেন্সি অফ ডাব্লিউ.সি. ব্যানার্জি। ঠিক আছে, তো ডাব্লিউ.সি. ব্যানার্জির ইয়েতে এটা চালু হয়। ঠিক আছে, পুনেতে প্রথম অধিবেশনের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সেটি প্লেগের প্রাদুর্ভাবের কারণে এটি বোম্বে ও মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়েছিল। ডাব্লিউ.সি. এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল আর ডাব্লিউ.সি. ব্যানার্জি পুনেতে নয়। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে না, এটা পুনেতে হবে না, এটা প্রথমটা তো অপশনটা ঠিক হয়ে যাবে আমার, প্রথম অপশনটা ঠিক হয়ে যাবে, কিন্তু দ্য ফার্স্ট সেশন অফ আইএনসি ওয়াজ হেল্ড ইন পুনে, পুনেতে এটা হবে না। পুনেতে প্লেগ দেখা দিয়েছিল, তার ফলে কি হয়েছিল না, বোম্বে বা মুম্বাইতে এটি অনুষ্ঠিত হয়েছিল ডাব্লিউ.সি. ব্যানার্জির নেতৃত্বে। ঠিক আছে, আমাদের অপশন অনলি এই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এক্সপ্লিসিটলি ডিক্লেয়ার্স লজ ভায়োলেটিং ফান্ডামেন্টাল রাইট অ্যাজ ভয়েড? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার লঙ্ঘনকারী আইনগুলিকে অকার্যকর বলে ঘোষণা করা হয়েছে? তাহলে কি হয়ে যাবে না, আর্টিকেল 13। আর্টিকেল 13 কি বলে না, লজ ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ আইন। ঠিক আছে, কি বলছে, ডিক্লেয়ার মৌলিক অধিকার লঙ্ঘনকারী যে কোনো আইনকে বাতিল করা হয় কার অনুযায়ী না, আর্টিকেল 13 অনুযায়ী। তাহলে আমার কি হয়ে যাবে, আর্টিকেল 13 অ্যান্সার হয়ে যাবে। কি বলেছে, নাগরিকদের যে প্রোটেক্ট সিটিজেন্স ফ্রম আনকনস্টিটিউশনাল ল। ঠিক আছে, কি অসাংবিধানিক আইন থেকে রক্ষা করে। আর্টিকেল 13 কি করে না, নাগরিকদের অসাংবিধানিক আইন থেকে রক্ষা করে। ধারা 13কে কি বলা হয়, 13 হচ্ছে খারাপ আইন ভঙ্গ করে। 13 কি করে না, খারাপ আইন ভঙ্গ করে। 1+3=4, 4 মানে বন্ধ করুন। ঠিক আছে, এভাবে মনে রাখবে, মৌলিক অধিকারের বিরুদ্ধে যে কোনো আইন বন্ধ করুন, সেটা কি যাবে 13, আর্টিকেল 13। এরপর ধারা 32 কি বলেছে না, সাংবিধানিক প্রতিকারের অধিকার, মৌলিক অধিকার রক্ষার জন্য ব্যক্তিদের সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার অনুমতি দেয়। আর্টিকেল 32 অনুযায়ী কি হয় না, আমার যদি যে কোনো মৌলিক অধিকার ও ফান্ডামেন্টাল রাইট লঙ্ঘন হয়, তাহলে সেইটাকে নিয়ে আমি সুপ্রিম কোর্টে যেতে পারি। এটার অধিকার আমায় কে দেয় না, আর্টিকেল 32। ঠিক আছে, এরপর কি বলেছে, অনুচ্ছেদ 143 কি বলেছে, রাষ্ট্রপতির উপদেষ্টা এখতিয়ার, মানে কি অ্যাডভাইসারি জুরিডিকশন অফ দ্য প্রেসিডেন্ট। কি হয় না, আইনগত বা জনগুরুত্বপূর্ণ প্রশ্নে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ বা মতামত মানতে পারেন। ঠিক আছে, 143 কি, তারপরে হচ্ছে অনুচ্ছেদ 226 কি বলেছে না, উচ্চ আদালতের রিট এখতিয়ার, উচ্চ আদালত নিম্নলিখিত বিষয়গুলির জন্য রিট জারি করতে পারে। নিম্ন আদালতগুলো কি না, মৌলিক অধিকারের উপর রিট জারি করতে পারে, আর আর অন্যান্য আইনি অধিকারের উপরে। আচ্ছা, এখানে দেখো আর্টিকেল 32 অনুযায়ী কি করে না, এই যে রিট, এই রিট জারি করতে পারে কে না, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটের উপরে রিট জারি করতে পারে। কিন্তু আর্টিকেল 226 অনুযায়ী হাইকোর্ট হাইকোর্ট কি করতে পারে না, এই ফান্ডামেন্টাল রাইটের উপর জারি করতে পারে, প্লাস আদার্স রাইট বা অন্যান্য আইনি অধিকারের উপরেও রিট জারি করতে পারে। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি বলেছে, ধারা 32 কি বলেছে না, সুপ্রিম কোর্ট এটা শুধুমাত্র মৌলিক অধিকার বা মৌলিক অধিকার নিজেই। আর আর্টিকেল 226 কি, উচ্চ আদালত বা হাইকোর্ট এটি কি, এফআর ফান্ডামেন্টাল রাইট প্লাস অন্যান্য অধিকার, এটা বৃহত্তর ক্ষমতা। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন কি বলেছে না, 11 নম্বর প্রশ্ন বলেছে, হোয়াট টাইপ অফ মেমোরি ইজ ইউজ টু স্টোর ডেটা টেম্পোরারিলি হোয়াইল এ কম্পিউটার ইজ রানিং? একটা কম্পিউটার যখন চলাকালীন অবস্থায় ডেটা সংরক্ষণ করতে কোন ধরনের মেমোরি ব্যবহার করা হয়, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা অ্যান্সার হয়ে যাবে কি, র্যাম। কি বলেছে, র্যাম কি, র্যামের ফুল ফর্ম কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা কি হয় না, টেম্পোরারি ভোলাটাইল মেমোরি, মানে ভোলাটাইল মানে কি, যে যখন বন্ধ হয়ে যাবে সেই ডেটা আবার ভুলে যাবে সে।
স্টোর ডেটা হোয়াইল দ্য কম্পিউটার ইজ রানিং, কম্পিউটারটা যখন চলাকালীন অবস্থায় ডেটা সঞ্চয় করে। আর ডেটা ইজ লস্ট হোয়েন পাওয়ার ইজ অফ, পাওয়ার যখন বন্ধ হয়ে যাবে তখন কি হয়ে যাবে, ডেটাও সেই ডেটাগুলোও কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ফাস্ট অ্যাক্সেস স্পিড, এটা কি করে না দ্রুত অ্যাক্সেস গতি এটার, যার ফলে কি হয় মাল্টিটাস্কিং আমাদের কি সুবিধা হয়ে যায় র্যাম বেশি থাকার ফলে। ক্যাচ, বাকি অপশনগুলো আমরা দেখবো কি ক্যাচ মেমোরি কি, এটাও ভেরি ফাস্ট স্মল মেমোরি ইনসাইড ওয়ান নিয়ার সিপিইউ, স্টোর ফ্রিকুয়েন্টলি ইউজ ইনস্ট্রাকশনস অ্যান্ড ডেটা মেক্স প্রসেসর ফাস্টার। এই ক্যাচ মেমোরি কি করে না প্রক্রিয়াকরণ বা প্রসেসরকে প্রসেসিংকে আরো ফাস্ট করে। রম কি, রম হচ্ছে রিড অনলি মেমোরি, এটা হচ্ছে পার্মানেন্ট মেমোরি। আর নন ভ্যালেটাইল মানে এটা হচ্ছে যদি কারেন্ট চলে যায় বা পাওয়ার অফ হয়ে যায় তাহলেও কি সেই ডেটাগুলো থেকে যাবে স্টোর হয়ে। স্টোর এসেনশিয়াল ইনস্ট্রাকশন লাইক বুটিং ইত্যাদি। ডেটা ক্যান নট বি ইজিলি চেঞ্জ, এর মধ্যে ডেটা কি ইজিলি চেঞ্জ করা যায় না। হার্ড ডিস্ক কি না হার্ড ডিস্ক ইজ এ দীর্ঘমেয়াদী স্টোরেজ, এটা কি দীর্ঘমেয়াদী স্টোরেজ ডিভাইস ইজ যে নন ভ্যালেটাইল, এটা ভোলে না বা পাওয়ার অফ হলেও সেখানে ডেটাগুলো যাবে না। স্টোর ফাইলস, এর মধ্যে কি করা হয় না হার্ড ডিস্কের মধ্যে আমরা ফাইল স্টোর করে রাখি, সফটওয়্যার অপারেটিং সিস্টেম ডকুমেন্টস পার্মানেন্টলি এখানে স্টোর করে রাখা হয়। কিন্তু এটা কি মাচ স্লোয়ার দ্যান র্যাম অ্যান্ড ক্যাচ, র্যাম এবং ক্যাচ মেমোরির থেকে এগুলো কি না অনেক স্লো। ইফ ইউ ওয়ান্ট এখানে চ্যাট জিপিটি থেকে করেছি সেই জন্য এটাও চলে গেছে, এটাকে ডিলিট করতে ভুলে গেছি। The Sikhs were defeated. The Sikhs were defeated by which tribal group before entering India? ভারতে প্রবেশের আগে কোন উপজাতি গোষ্ঠীর কাছে শাসকরা পরাজিত হয়েছিল? তা শাসকরা কার কাছে পরাজিত হয়েছিল ভারতে প্রবেশের আগে? সাকরা, সাকরা হচ্ছে অ্যান্সার কি হয়ে যাবে দ্য হুনস। হুনস কি বলছে, হুনস কি একটি মধ্য এশীয় যাযাবর উপজাতি, পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতে ভারত আক্রমণ করে, তাদের নেতা ছিল তোরামন এবং তার পুত্র ছিল মিহির কুল, বিখ্যাত ছিলেন। তারা গুপ্ত সাম্রাজ্যের পতনের অবদান রেখেছিল। ঠিক আছে, দ্য ইউচি, দ্য জুয়েচি, যে জুয়েচি এটা অ্যান্সার হয়ে যাবে দ্য জুয়েচি। ভারতে প্রবেশের আগে এ সাকাদের কে পরাজিত করেছিল না দ্য ইউএচি। ঠিক আছে, কি বলেছে এই পাওয়ারফুল সেন্ট্রাল এশিয়ান ট্রাইব ডিফিটেড সাকাস বাই পুশিং দেম টুয়ার্ডস ইন্ডিয়া। ডিফিটেড সাকাস, সাকাদেরকে পরাজিত করেছিল না দ্য ইউচি। তারপরে কি বলেছে দ্য পার্থিয়ান, পার্থিয়ান কি অলসো কলস পল্লবাস ইন ইন্ডিয়ান স্টেটস কাম টু ইন্ডিয়া আফটার দ্য সাকাস, সাকাসদের পরে এই পার্থিয়ানরা আসে। তারপরে দ্য গ্রিক্স এন্টার ইন্ডিয়া ইন আলেকজান্ডার দ্য গ্রেট ইন 326 বিসি। লেটার দ্য ইন্ডো গ্রিক রুলার নর্থ ওয়েস্ট ইন্ডিয়া, দ্য মোস্ট ফেমাস ইন্ডো গ্রিক রুলার ওয়াজ মহেন্দার বা মিলিন্দার। সব থেকে বিখ্যাত ইন্ডো গ্রিক শাসক কে ছিল, মিলিন্দার। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এই প্রশ্নটা। ঠিক আছে, তাহলে গ্রিকসরা ভারতে কখন আসে না সেকেন্ড সেঞ্চুরি বিসিতে। সাকাস কখন আসে না ফার্স্ট সেঞ্চুরি বিসিতে। পাথিয়ানস বা পল্লবাস কখন আসে ফার্স্ট সেঞ্চুরি সিতে। আর কুষাণস বা ইউচি ট্রাইব এরা কখন আসে ফার্স্ট থার্ড সেঞ্চুরি বিসিতে। ঠিক আছে, তাহলে এটা এরকম ভাবে মনে রাখবে গ্রিক সৈন্যরা কাশ্মীরে অতিক্রম করেছিল। তাহলে প্রথমে গ্রিক আসে, তারপরে কি আসে সোল্ডার থেকে আসে সৈন্যরা থেকে সাকাস, কাশ্মীর থেকে আসে পার্থিয়ান বা যে পল্লবাস আসে, পল্লবাস আসে, তারপরে ইউএচি। ঠিক আছে, আচ্ছা হু সাকসিড দ্য চন্দ্রগুপ্ত ওয়ান অ্যাজ দ্য রুলার অফ গুপ্তা এম্পায়ার। গুপ্তা সাম্রাজ্যের শাসক চন্দ্রগুপ্ত প্রথমের স্থলাভিষিক্ত কে ছিল, চন্দ্রগুপ্ত ওয়ানকে কে মানে করেছিল, চন্দ্রগুপ্ত ওয়ানের পরে কে রাজা হয়েছিল? চন্দ্রগুপ্ত ওয়ান সাকসেস বাই হিজ সন সমুদ্রগুপ্ত। তাহলে কে না সমুদ্রগুপ্ত, অ্যান্সার হচ্ছে অপশন 4। সমুদ্রগুপ্তকে প্রায়শই ভারতের নেপোলিয়ন বলা হয়, কল নেপোলিয়ন অফ ইন্ডিয়া। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়, তো সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। ঠিক আছে, কিসের জন্য, ফর হিজ এক্সটেন্সিভ মিলিটারি কনকুয়েস্ট, তার এক্সটেন্সিভ মিলিটারি কনকুয়েস্ট বা বিস্তৃত সামরিক বিজয়ের জন্য তাকে কি বলা হয়, ভারতের নেপোলিয়ন বলা হয়। গুপ্ত সাম্রাজ্য সম্বন্ধে আমরা দেখে নেবো কি না গুপ্ত সাম্রাজ্য কত সালে গুপ্ত স্থাপন কে করেছিল না শ্রীগুপ্তা। কত সালে না 240 থেকে 280 সিই বা খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট রুলার ওয়াজ চন্দ্রগুপ্ত ওয়ান। এখানে ইম্পর্টেন্ট রুলার কে ছিল না চন্দ্রগুপ্ত ওয়ান। 319 থেকে 320 সিই
আচ্ছা, হি ওয়াজ সাকসেসড বাই সমুদ্রগুপ্তা। এরপর সমুদ্রগুপ্ত রাজা ছিল নোন অ্যাজ দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া। আফটার সমুদ্রগুপ্তা কেম চন্দ্রগুপ্ত দ্বিতীয় বা বিক্রমাদিত্যা। খুব ইম্পর্টেন্ট। তা চন্দ্রগুপ্ত ওয়ান, সমুদ্রগুপ্তের পরে কে এসেছিল? চন্দ্রগুপ্ত ওয়ান, চন্দ্রগুপ্ত দ্বিতীয়। চন্দ্রগুপ্ত ওয়ান, তারপর সমুদ্রগুপ্ত, তারপর চন্দ্রগুপ্ত দ্বিতীয়। চন্দ্রগুপ্ত দ্বিতীয় কি বলা হতো না? বিক্রমাদিত্য, হু ব্রট দ্য এম্পায়ার টু হিজ পিকস। এই যে গুপ্ত সাম্রাজ্যকে তার শীর্ষে পৌঁছেছিল কে? না এই বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে। বিকজ দ্য এম্পায়ার ওয়াজ নোন ফর পিস। এই এম্পায়ারটি কি ছিল? পিস বা শান্তি, প্রসপারিটি, সংস্কৃতি এবং মহত্বের জন্য পরিচিত। এখানে কি করা হয় না? শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং গণিতে অগ্রগতির কারণে এই সময়কালকে ভারতের স্বর্ণযুগ বলা হয়। খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। কি ভারতের স্বর্ণযুগ কোন সময়কালকে বলা হয়? না গুপ্ত সময়কালকে বলা হয় ভারতের স্বর্ণযুগ। ঠিক আছে। এই সময় কি ছিল? কালিদাস, আর্যভট্ট, বরাহমিহিরের মতো মহান পণ্ডিতরা এই সময়কালে বসবাস করতো। তাহলে কোন সময়কালে এই যে কালিদাস কোন সময়কালের? আর্যভট্ট কোন সময়কালের? না এরা গুপ্ত সাম্রাজ্যের সময়কালের। এই সময় কি করেছিল না গুপ্ত কয়েন বা গুপ্ত মুদ্রা, আম, বিশেষ করে স্বর্ণ মুদ্রা অত্যন্ত উচ্চমানের এই সময়ে ছিল। সাম্রাজ্য ভারতের উত্তর ভারত, মধ্য ভারতের কিছু অংশ এবং বাংলা জুড়ে বিস্তৃত ছিল এই সাম্রাজ্য। আর এই সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য কিভাবে ডিক্লাইন হয় বা ধ্বংস হয়, পতন হয়? না হুনদের আক্রমণ এবং অভ্যন্তরীণ দুর্বলতার কারণে ধীরে ধীরে এই গুপ্ত সাম্রাজ্যের পতন হয়েছিল। ঠিক আছে। পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি বলেছে? হুইচ ইনস্টিটিউশন হ্যাজ বিন এস্টাবলিশড বাই দ্য 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 টু কন্ডাক্ট মিউনিসিপাল ইলেকশন ইন ইচ স্টেট? কি বলেছে? ভারতের প্রতিটি রাজ্যে পৌরসভা নির্বাচন পরিচালনার জন্য 74তম সংবিধান সংশোধনী বিল 1992 দ্বারা কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করা হয়েছিল? অপশন 3 স্টেট ইলেকশন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন। কি না 1992 সালে 74তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনকে একটি সাংবিধানিক সংস্থা করে তোলে। তাদের ভূমিকা কি ছিল? প্রতিটি রাজ্যে পৌর নির্বাচন পরিকল্পনা করা, পরিচালনা করা। ঠিক আছে। মানে মিউনিসিপাল যে ইলেকশন গুলো হবে সেগুলো কে কন্ডাক্ট করবে? না স্টেট ইলেকশন কমিশন। স্টেট ইলেকশন কমিশন কোনগুলো করবে? না প্রতিটা রাজ্যের পৌর নির্বাচন পরিচালনা করা। পৌর কর্পোরেশন, পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েতের মতন নগর স্থানীয় সংস্থাগুলিকে নির্বাচন এগুলোকে করতো। এগুলো ইলেকশন ইলেকশন কে করে? না স্টেট ইলেকশন কমিশন। স্টেট ইলেকশন কমিশন কবে আসে? না 1992 সালে 74তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে স্টেট ইলেকশন কমিশন আসে। ঠিক আছে। 15 নম্বর কোশ্চেন কি বলেছে দেখবো। 15 নম্বর কোশ্চেন, 15 নম্বর প্রশ্ন কি বলেছে? না 15 নম্বর প্রশ্ন বলেছে হাউ মেনি ইউনিক ক্যারেক্টার ক্যান বি রিপ্রেজেন্ট ইউজিং দ্য স্ট্যান্ডার্ড অ্যাসকি কোড। স্ট্যান্ডার্ড অ্যাসকি কোড ব্যবহার করে কতগুলি অন্যান্য অক্ষর উপস্থাপনা করা যেতে পারে? ঠিক আছে। তো কি বলেছে? অ্যাসকি কি? প্রথমে আমরা জানবো অ্যাসকি কি। অ্যাসকি ইজ এ সিস্টেম দ্যাট কম্পিউটার্স ইউজ টু রিপ্রেজেন্ট লেটার, নাম্বার অ্যান্ড সিম্বল। ঠিক আছে। অ্যাসকি হলো এমন একটি সিস্টেম যা কম্পিউটারে অক্ষর, সংখ্যা এবং প্রতীক উপস্থাপন ব্যবহার করে। ঠিক আছে। যেমন হচ্ছে যে লেটার এ, আমরা এ লিখি কিন্তু কম্পিউটার তো এ বোঝে না। কম্পিউটার কি বোঝে? না এই অ্যাসকি কি ভ্যালু হচ্ছে 65। মানে আমরা যদি এ লিখি কম্পিউটার সেটা কিভাবে নেবে? যে 65। ঠিক আছে। দ্য নাম্বার ওয়ান হ্যাজ অ্যাসকি ভ্যালু 49। আচ্ছা, ওয়ান যখন আমরা লিখি সেইটার ভ্যালু কি অ্যাসকিতে? না 49। ঠিক আছে। অ্যাসকি কত অক্ষর সংরক্ষণ করতে পারে? স্ট্যান্ডার্ড অ্যাসকি 7 বিট ব্যবহার করে এবং একটি বিট 0 বা 1 হতে পারে। 7 বিট দিয়ে আমরা তৈরি করতে পারি। 2 টু দি পাওয়ার 7 মানে কি 128টি ভিন্ন সমন্বয়। তাহলে অ্যাসকিতে কি না 128টি অন্যান্য অক্ষর উপস্থাপন করতে পারে। ঠিক আছে। অ্যাসকি হচ্ছে 128 বা 128টি অক্ষর ইয়ে করতে পারে। তাহলে স্ট্যান্ডার্ড অ্যাসকি কোড ব্যবহার করে কতগুলি অন্যান্য অক্ষর উপস্থাপনা করা যেতে পারে? না 128টি। আনসার কি হয়ে যাবে আমাদের? 128। ঠিক আছে। এটা অনেক পরীক্ষায় এসছে এই কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপরে কি বলেছে? 16 নম্বর কোশ্চেন কি বলেছে? হুইচ রাইটার অথর বালুটা রিকগনাইজ অ্যাজ দ্য পিওনিয়ার দলিত অটোগ্রাফিক্যাল ওয়ার্ক ইন
মারাঠি ল্যাঙ্গুয়েজ। কোন লেখক বালুটা লিখেছেন যা মারাঠি ভাষায় অগ্রগামী দলিত আত্মজীবনীমূলক কাজ হিসেবে স্বীকৃত? ঠিক আছে, বালুটা কি ইজ এ ল্যান্ডমার্ক অফ মারাঠি দলিত অটোবায়োগ্রাফি রিটেন বাই দয়া পাওয়ার। তাহলে এটা কে লিখেছে? বালুটা কে লিখেছে? না, দয়া পাওয়ার। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে না, আন্ডার দ্য ভারতমালা পরিযোজনা হাউ মেনি কিলোমিটার্স অফ রোড আর স্টেটেড ফর ডেভেলপমেন্ট টু ইমপ্রুভ বর্ডার অ্যান্ড ইনিশিয়াল যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি? ভারতমালা পরিযোজনার অধীনে সীমান্ত এবং আন্তর্জাতিক সংযোগ উন্নয়ন করার জন্য কত কিলোমিটার রাস্তা উন্নয়নের জন্য নির্ধারণ করা হয়েছে? ঠিক আছে, কি বলেছে না, ভারতমালা পরিযোজনা কি দেখবো, ভারতমালা পরিযোজনা কি ভারতের জাতীয় মহাসড়ক নেটওয়ার্ক উন্নত করার জন্য 2017 সালে চালু করা হয়েছিল। তাহলে ভারতমালা পরিযোজনা কত সালে চালু করা হয়েছিল? না, 2017 সালে চালু করা হয়েছিল। এটি কি ভারতের জাতীয় সড়ক মহাসড়ক কর্তৃপক্ষ দ্বারা বাস্তবায়িত। NHAI ন্যাশনাল কি হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এটি ঠিক আছে বাস্তবায়িত করেছিল। প্রথম পর্যায়ের লক্ষ্য ছিল কত? 38,800 কিলোমিটার সড়ক উন্নয়ন। ঠিক আছে, প্রথম ফেজ 1 টার্গেট কত ছিল? 34,800 কিলোমিটার আর যে রাস্তা উন্নয়ন কিলোমিটার সড়ক উন্নয়ন, যার মধ্যে কি ছিল 5,000 কিলোমিটার কি ছিল না সীমান্ত বা বর্ডার, 5,000 কিলোমিটার কি ছিল বর্ডার অ্যান্ড ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি রোডস, আর 9,000 কিলোমিটার কি ইকোনমিক করিডোর। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে এখানে? না 5,000 কিলোমিটার, অপশন 3। তাহলে বলছে কি বর্ডার ভারতমালা পরিযোজনায় কত কিলোমিটার রোড যে বর্ডার ইমপ্রুভ বর্ডার অ্যান্ড ইন্টারন্যাশনাল কানেক্টিভিটির জন্য কত কিলোমিটার করা হয়েছিল? না 5,000 কিলোমিটার। ঠিক আছে, ইফেক্ট যে এক্সপেক্টেড বেনিফিট কি, এটার সুবিধা কিসের জন্য এটি করা হয়েছিল? না পণ্য দ্রুত চলাচল, ঠিক আছে, এতে কি সরবরাহ খরচ হ্রাস এবং কি সীমান্ত ও নিরাপত্তা উন্নয়ন এবং কি প্রত্যন্ত অঞ্চলের জন্য উন্নত সংযোগ। সঠিক উত্তর পেয়ে বলছে আমার 5,000 কিলোমিটার। ঠিক আছে, তারপরে 18 নম্বর প্রশ্ন কি বলেছে, দ্য টার্ম কমপ্লিমেন্টারি ইন দ্য কনটেক্স অফ ডিএনএ রিফার্স টু হুইচ অফ দ্য ফলোয়িং প্রপার্টিজ, মানে ডিএনএ এর প্রসঙ্গে পরিপূরক শব্দটি নিচের কোন বৈশিষ্ট্যকে বোঝায়? কি হয়ে যাবে না, দ্য টার্ম কমপ্লিমেন্টারি যে সরি ডিএনএ তে পরিপূরক শব্দটির অর্থ হলো যে কি না অ্যাডেনিন শুধুমাত্র থাইমিনের সঙ্গে জোড়া লাগে, ঠিক আছে, আর গুয়ানিন শুধুমাত্র সাইটোসিসের সঙ্গে জোড়া লাগে। এই জোটটি ঘটে কারণ প্রতিটি বেসের একটি নির্দিষ্ট হাইড্রোজেন বন্ধন প্যাটার্ন থাকে বা বেস স্পেসিফিকেশন থাকে। ঠিক আছে, তাহলে কি শুধুমাত্র অ্যাডেনিনের সঙ্গে থাইমিনই শুধুমাত্র জোর লাগে, আর গুয়ানিনের সঙ্গে কে জোর লাগে না সাইটোসিন বা সাইটোসিস জোর লাগে। ঠিক আছে, সুতরাং পরিপূরক বলতে বেস স্পেসিফিকেশন ওপর ভিত্তি করে হাইড্রোজেন বন্ধন বিভবকে বোঝায়। ঠিক আছে, এখানে কি বলা যাবে তাহলে আমার অপশন 4 হাইড্রোজেন বন্ডিং পোটেনশিয়াল বেসড অন বেস স্পেসিফিসিটি, বেস নির্দিষ্টতার উপর ভিত্তি করে হাইড্রোজেন বন্ধনের সম্ভাবনা। ঠিক আছে, বেস পরিপূরক তাহলে ডিএনএ প্রসঙ্গে পরিপূরকের মানে কি হাইড্রোজেন বন্ডিং পোটেনশিয়াল বেসড অন দ্য বেস স্পেসিফিসিটি। ঠিক আছে, ডিএনএ মূল বিষয়গুলো কি, এটার পরিপূরক বা ফুল ফর্ম কি ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড, ডিএনএ ফুল ফর্ম কি না ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। এই স্ট্রাকচারটা কে দিয়েছিল না ওয়াটসন অ্যান্ড ক্রিক দিয়েছিল। এটা কি একটা ডবল হেলিক্স মডেল, এটি কে দিয়েছিল না ওয়াটসন অ্যান্ড ক্রিক দিয়েছিল। খুব ইম্পর্টেন্ট এগুলো। ঠিক আছে, এর মধ্যে কি কম্পোনেন্ট আছে, এর মধ্যে সুগার আছে, সুগারটা কেমন না ডিঅক্সিরাইবোজ সুগার, ফসফেট গ্রুপ আছে আর নাইট্রোজেন বেস আছে ATGC, অ্যাডেনিন থিয়ামিন গুয়ামিন আর সাইটোসাইনিন। ঠিক আছে, এই 4টি নাইট্রোজেন বেস আছে। বেস পেয়ারিং কিভাবে হয় না বেস পেয়ারিং হয় অ্যাডেনিনের সঙ্গে থাইমিন দুটো হাইড্রোজেন বন্ডের মাধ্যমে, আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিন এটা কি 3টে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। জেনেটিক মেটেরিয়াল এটা কি করে স্টোরস অ্যান্ড ট্রান্সফার দ্য হেরিডিটি ইনফরমেশন, এটি কি বংশগত তথ্য সংরক্ষণ এবং স্থানান্তরণ করে। এটি লোকেশন এই কোথায় ডিএনএ আমার কোথায় কোথায় থাকে না ইন নিউক্লিয়াস থাকে ইউক্যারিওটিস কোষে, ইউক্যারিওটাস কোষে কোথায় থাকে নিউক্লিয়াসে থাকে। প্রোক্যারিওটিক কোষে কোথায় সাইটোপ্লাজমে থাকে। আর মাইটোকন্ড্রিয়াতেও অ্যান্ড ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়াতেও পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার হচ্ছে চার্পস এর রুল অনুযায়ী কি অ্যাডেনিনের সঙ্গে যে থাইমিন লাগবে আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিন লাগবে। ঠিক আছে, এইটাই হচ্ছে
কার্ভসের রুল। আর পিউরিনস এ প্লাস জি এর যে টার্মটা হবে সেটাকে বলবো পিউরিনস, আর পিরিমিডিন কি টি প্লাস জি। ঠিক আছে, জিনস এটা কি হয়, সেগমেন্ট অফ ডিএনএ দ্যাট কোড দ্য প্রোটিনস। এই জিনস কি, এটা ডিএনএরই একটা পার্ট, এটা কি না প্রোটিনের জন্য কোডিং করে এমন ডিএনএর অংশ। ক্রোমোজোমস কি, ডিএনএ টাইটলি কয়েলড অ্যারাউন্ড হিস্টোনস প্রোটিন। ডিএনএ হিস্টোন প্রোটিনের চারপাশে শক্তভাবে কুণ্ডলীবদ্ধভাবে থাকে। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ফুড উড ইউ অ্যাডভাইস টু নিউট্রালাইজ এক্সেস স্টোমাক অ্যাসিড। মানে বলছে কোন ধরনের খাবারগুলিকে আপনি অতিরিক্ত পেটের অ্যাসিড নিরপেক্ষ করার জন্য পরামর্শ দেবেন। মানে কোন খাবারটা খাওয়া যাবে যদি আমার পেটে অতিরিক্ত অ্যাসিড হয়ে যায়। ঠিক আছে, এখন দেখো ভিনিগার এটাও কি এক ধরনের অ্যাসিড। ঠিক আছে, লেবুর রস এটাও এক ধরনের অ্যাসিড, মশলাদার মরিচ এটাও এক ধরনের অ্যাসিড। তাহলে কি আমার অ্যান্সার হয়ে যাবে বেকিং সোডা। অপশন আমার অ্যান্সার 1 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পাকস্থলী অ্যাসিডের জন্য নিরপেক্ষ সবথেকে কি, বেকিং সোডা। কি, বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট একটি কি বেস, তাই এটি অতিরিক্ত পাকস্থলীর অ্যাসিডকে নিরপেক্ষ করতে সাহায্য করে। ভিনিগার এবং লেবুর রস হলো অ্যাসিড যা অ্যাসিডিটি বাড়ায়, আর মশলাদার মরিচ পেটে জ্বালাপোড়া করতে পারে এবং অ্যাসিডিটির আরো খারাপ করতে পারে। ঠিক আছে, আমার সবসময় কি একটা জানবে না, নিউট্রালাইজ কোনো যদি অ্যাসিড প্লাস অ্যাসিড দিই আমি, তাহলে কি হবে, সেটাকে আরো অ্যাসিডিক বানিয়ে দেবে। বা বেস প্লাস বেস দিই সেটাকে আরো বেসিক বা ক্ষারীয় বানিয়ে দেবে। কিন্তু অ্যাসিড প্লাস বেস এটা দিলে কি হয়ে যাবে, সেই রিয়াকশনটা কি হয়ে যাবে, নিউট্রালাইজ রিয়াকশন হয়ে যাবে। নিউট্রালাইজ হিসেবে অ্যাসিড আর বেসের রিয়াকশনের পরে কি তৈরি হয় আমার, না ওয়াটার প্লাস সল্ট। ওয়াটার প্লাস সল্ট, এটাকে কি বলা হয়, অ্যাসিড আর বেসের রিয়াকশনকে নিউট্রালাইজ রিয়াকশন বলা হয়। তাহলে আমার পেটে অতিরিক্ত অ্যাসিড জমে গেলে সেটাকে নিউট্রালাইজ করতে হবে। নিউট্রালাইজ করতে গেলে আমার কি দিতে হবে, বেস বা ক্ষার দিতে হবে। ক্ষার এখানে কোনটা, বেকিং সোডা, তাই আমার বেকিং সোডা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে 20 নম্বর প্রশ্ন কি বলেছে, আন্ডার দ্য ফিফথ শিডিউল দ্য গভর্নরস রেগুলেশন ইন শিডিউলড এরিয়াস ক্যান প্রহিবিট অর রেস্ট্রিক্ট হুইচ অফ দ্য ফলোইং। পঞ্চম শিডিউলের অধীনে তফসিল এলাকায়, ঠিক আছে, বা শিডিউলড এরিয়ায় গভর্নরের প্রবিধান নিচের কোনটি নিষিদ্ধ সীমানা করতে পারে। ঠিক আছে, এর মধ্যে কোনটা করা যাবে না। আন্ডার দ্য ফিফথ শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য গভর্নর হ্যাজ স্পেসিফিক পাওয়ার্স টু মেক রেগুলেশন ফর শিডিউলড এরিয়াস। ভারতীয় সংবিধানের পঞ্চম তফসিল বা ফিফথ শিডিউল অনুযায়ী কি না, রাজ্যপাল তফসিল অঞ্চলের জন্য প্রবিধান প্রণয়ন বিশেষ ক্ষমতা রয়েছে। এই প্রবিধানগুলো কি উপজাতিদের কাছ থেকে উপজাতিদের কাছ থেকে জমি হস্তান্তর নিষিদ্ধ বা সীমাবদ্ধ করা। ইট প্রহিবিট অর রেস্ট্রিক্ট দ্য ট্রান্সফার অফ ল্যান্ড ফ্রম ট্রাইবালস টু নন ট্রাইবালস। আচ্ছা, ট্রাইবালসদের কাছ থেকে নন ট্রাইবালরা জমি কিনতে পারবে না। রেগুলেটেড ল্যান্ড অ্যান্ড রিসোর্সেস ম্যানেজমেন্ট টু প্রোটেক্ট ট্রাইবাল ইন্টারেস্ট। উপজাতির স্বার্থ রক্ষার জন্য জমি ও সম্পদ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, ল্যান্ড ট্রান্সফার। কি হয়ে যাবে না, পঞ্চম তফসিলের অধীনে তফসিল এলাকায় গভর্নরের প্রবিধান নিচের কোনটি নিষিদ্ধ বা সীমাবদ্ধ করতে পারে, না ল্যান্ড ট্রান্সফার। ঠিক আছে, এই যে আমাদের 12টা শিডিউল রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, 12টা শিডিউল রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেইগুলো আমরা কি কি দেখে নেবো। ফার্স্ট শিডিউল কি, না ফার্স্ট শিডিউলে আমাদের কি কি আছে, না স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি লিস্টেড লিস্টস অফ অল স্টেট অ্যান্ড ইউটিস। 1 মানে ফার্স্ট, এতে লিস্ট অফ স্টেট। ঠিক আছে, সেকেন্ড শিডিউলে কি আছে, না স্যালারিজ অ্যান্ড অ্যালাওয়েন্সেস, প্রেসিডেন্ট, গভর্নর, জাজ, ক্যাগ, কম্পিউটার জেনারেল অফ ইন্ডিয়া, স্পিকার, পার্লামেন্টের যে স্পিকার তাদের কি হয় না স্যালারি, এই সেকেন্ড শিডিউলে দেওয়া আছে। থার্ড শিডিউলে কি আছে, ওথস অ্যান্ড অ্যাফার্মেশন ফর মিনিস্টার্স, এমপি, জাজ, এদের যে শপথ ও স্বীকৃতি নেওয়া, সেইগুলো কোথায়, থার্ড শিডিউলের মধ্যে আছে। ফোর্থ শিডিউলে কি আছে, না রাজ্যসভা সিটস অ্যালোকেশন টু স্টেট, সিটস টু স্টেটস, মানে প্রত্যেকটা রাজ্যকে কতগুলো রাজ্যসভা সিট দেওয়া হবে, সেইগুলো কোথায় আছে না ফোর্থ শিডিউলে। ফিফথ শিডিউলে কি আছে, অ্যাডমিনিস্ট্রেশন অফ শিডিউলড এরিয়া, মানে শিডিউলড অ্যান্ড ট্রাইবাল যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলোয় কি যে অ্যাডমিনিস্ট্রেশন হবে সেইগুলো আমার ফিফথ শিডিউলে আছে। ঠিক আছে, আর সিক্স শিডিউলে কি আছে, অটোনোমাস কাউন্সিল নর্থ ইস্ট ইন্ডিয়ায় কি স্বশাসিত পরিষদ, উত্তর পূর্ব ভারতে এগুলো আছে। তাহলে সিক্স শিডিউল কোথাকার জন্য, না আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এইগুলোর জন্য।
ঠিক আছে। 7 শিডিউলে আমার কি আছে, না 7 শিডিউলে আছে ইউনিয়ন স্টেট অ্যান্ড কনকারেন্ট, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স, পাওয়ার্সের এই যে পাওয়ারের ডিস্ট্রিবিউশন, ইউনিয়নের হাতে স্টেটের হাতে কি পাওয়ার না, আর এই দুজনের মিলিয়ে কোন কোন ক্ষেত্রে ক্ষমতার ভাগ রয়েছে, বন্টন বা বিভাজন রয়েছে, সেইগুলো আছে আমার 7 শিডিউলের আন্ডারে। 8 শিডিউলে কি আছে আমার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 22টা যে আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো আমার কোথায় আছে না 8 শিডিউলের আন্ডারে। 9 শিডিউলে কি আছে, লস প্রোটেক্টেড ফ্রম জুডিশিয়াল রিভিউ, মেনলি ল্যান্ড রিফর্মস অ্যাডেড বাই দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে 9 শিডিউলে কি আছে, লস প্রোটেকশন টু জুডিশিয়াল রিভিউ। 10th শিডিউলে কি আছে, অ্যান্টি ডিফেকশন ল, ডিসকোয়ালিফিকেশন অফ এমপিস এমএলএ, তাহলে কি সংসদ এবং বিধায়কদের অযোগ্যতা প্রমাণ করার জন্য এটা কোথায় আছে না 10th শিডিউলে। ঠিক আছে। 11th শিডিউল কি আছে না, 11th শিডিউল আমার হচ্ছে পঞ্চায়েত রাজ, আর 12th শিডিউল আমার কি মিউনিসিপ্যালিটি। ঠিক আছে। পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন কি বলেছে, now what happen if you try to open a MS PowerPoint presentation created in a newer version MS PowerPoint 2021 in an older version MS PowerPoint 2010? না আপনি মানে আপনি যদি একটি পুরনো সংস্কারে MS PowerPoint 2010 একটি নতুন সংস্কারে তৈরি একটি MS PowerPoint উপস্থাপন, আচ্ছা মানে এটা বলতে চাইছে যে তুমি যদি যে নতুন এমএস পাওয়ার পয়েন্ট 2021 কোনো ফাইল বানাও, সেইটাকে যদি তুমি এমএস পাওয়ার পয়েন্ট 2010 বা পুরোনো ভার্সনটা যেটা ছিল এমএস পাওয়ার পয়েন্টের 2010-এর, সেইটাতে তুমি যেটা সেই প্রেজেন্টেশনটা খোলো, তাহলে তুমি সেখানে কি কি দেখতে পাবে, দ্য ফাইল উইল অটোমেটিকলি কনভার্টেড টু পিডিএফ, ফাইলটি পিডিএফ এ কনভার্টেড হয়ে যাবে, না এটা নয়। দ্য ফাইল উইল ওপেন নর্মালি উইথ অল ফিচার্স ইনটেক্ট, সমস্ত ফিচার্স এর মধ্যে দেখা যাবে, না এটাও হবে না। MS PowerPoint will display an error and refuse to open the file MS PowerPoint সেই ফাইলটি খোলা যাবে না। The file will open in compatibility mode with limited features, এইটা আমার অ্যান্সার হয়ে যাবে। কি না ফাইলটি, আরে বাবা, কি হয়ে যাবে না ফাইলটি সীমিত বিশিষ্ট বৈশিষ্ট্য সহ সামঞ্জস্যপূর্ণ মোডে খুলবে। ঠিক আছে। কি বলেছে না আপনি যখন একটি নতুন সংস্কারে তৈরি করা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন খুলবেন যা একটি পুরনো সংস্কারে তৈরি করা হবে, ফাইলটি সাধারণত খোলে কিন্তু সম্পূর্ণভাবে নয়, এটি সামঞ্জস্যতা মোডে খোলে, যার অর্থ কিছু কিছু নতুন বৈশিষ্ট্য বা অ্যানিমেশন ডিজাইন উপাদান এর কাজ নাও করতে পারে, কিছু উপাদান সরানো, পরিবর্তন বা অক্ষম করা যেতে পারে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4, ফাইলটি সীমিত বিশিষ্ট সহ সামঞ্জস্য মোডে খুলবে। ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে না হোয়াট পপুলার টাইটেল ইজ ইউজ টু রেফার দ্য বেঙ্গলি পোয়েট, কি হয়েছে জীবনানন্দ দাস, জীবনানন্দ দাসের কে বোঝাতে কোন জনপ্রিয় উপাধিটি ব্যবহার করা হয়, কি হয়ে যাবে না রূপসী বাংলার কবি, রূপসী বাংলার কবি কোথায়, অপশন 2, রূপসী, জীবনানন্দ দাসের কি ছদ্মনাম ছিল, রূপসী বাংলার কবি। বেঙ্গলি পোয়েট জীবনানন্দ দাস রূপসী বাংলার কবি নামে পরিচিত, এই শিরোনামটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ রূপসী বাংলা থেকে নেওয়া হয়েছে, যেখানে বাংলার ভূদৃশ্য এবং আবেগকে সুন্দরভাবে বিচিত্র করা হয়েছে। ঠিক আছে। তারপর 23 নম্বর প্রশ্ন কি বলেছে না কোনো সমালোচনা সক্ষম পৃথকীকরণের নীতি থেকে হুইচ ক্রিটিসিজম হাইলাইটস দ্য পার্লামেন্টারি সিস্টেম ডিপারচার ফ্রম দ্য প্রিন্সিপালস অফ সেপারেশন অফ পাওয়ার্স, কি বলেছে না কোনো সমালোচনা ক্ষমতা পৃথকীকরণের নীতি থেকে সংসদীয় ব্যবস্থার প্রস্থানকে তুলে ধরে। কি হবে না সংসদীয় ব্যবস্থা একটি প্রধান সমালোচনা হলো এটি কঠোরভাবে ক্ষমতা পৃথকীকরণ অনুসরণ করে না। কি করে, এই ব্যবস্থায় মন্ত্রিসভা আইনসভা থেকে গঠিত হয় এবং এর প্রতি সম্মিলিতভাবে দায়ী থাকে। এই ক্ষমতার মিশ্রণ তৈরি করে পৃথকীকরণ না, এটি ক্ষমতার কি করে মিশ্রণ তৈরি করে পৃথকীকরণ না। তবে এই বিষয়টি তুলে ধরার সমালোচনা হলো মন্ত্রিসভা একই সাথে নির্বাহী এবং আইনসভা পরিচালনা করে ক্ষমতার মিশ্রণ তৈরি করে। সঠিক উত্তর কি হবে অপশন 3, দ্য ক্যাবিনেট simultaneously leads the execute and legislature creating fusion of powers। ঠিক আছে, কি হয়ে যাবে creating fusion of powers, the cabinet simultaneously leads to the extensive and legislative creating a fusion of powers। ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে দেখে নেবো। এটা তোমাদের একটা অঙ্ক দিয়েছে সায়েন্স থেকে, কি বলেছে না এ বডি অফ মাস 10 kg is moving with a uniform velocity 5 meter per second, what is the net force acting on it। ঠিক আছে, কি বলেছে না যেহেতু এখানে কি বলেছে ইউনিফর্ম ভেলোসিটি, খুব ইম্পর্টেন্ট বলছে হোয়াট ইজ দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন ইট। আচ্ছা আচ্ছা, নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র ছিল, নিউটনের সেকেন্ড
ল নিউটনের যে সেকেন্ড ল অফ মোশন, সেই দ্বিতীয় ভরবেগের গতিসূত্র ছিল, সেটা থেকে আমরা কি পাই? নেট ফোর্স বা বলের সংজ্ঞা পাই। তাহলে সেই বল সমান কি? এফ সমান এম এ। এফ সমান এম এ। এই এফ সমান কি? এফ সমান হচ্ছে আমার বল। আচ্ছা, এম সমান কি? বস্তুর ভর। আর এ সমান কি? আমার ত্বরণ বা অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তো কি হচ্ছে এখানে বলেছে কি, প্রথমে বলেছে দেখো ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি মানে কি? এইখান থেকে আমার গাড়িটা এখানে যাচ্ছে, তো এইখানেও আমার যা ভেলোসিটি, আর এইখানেও আমার যা ভেলোসিটি, এইখানেও আমার তাই একই ভেলোসিটি বা বেগ। বেগ সব জায়গাতেই আমার এক। তাহলে বেগ যদি একই থাকে, তাহলে বেগ যদি ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি মানে হচ্ছে আমার কি? ইউনিফর্ম ভেলোসিটি মানে কি? সমান বেগ। সমান বেগ মানে কি? ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে সেখানে কি হয়ে যাবে আমার? ত্বরণ। ত্বরণ কি হয়ে যাবে আমার? শূন্য বা জিরো হয়ে যাবে আমার। ঠিক আছে, কারণ কি ত্বরণ আমরা কাকে বলি? ত্বরণ আমরা বলি বেগ বৃদ্ধির হারকে। বেগ বৃদ্ধির, আচ্ছা দাঁড়াও, ত্বরণ আমরা কাকে বলি? না বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি। এখানে তো বেগ আমার বৃদ্ধি হচ্ছে না, কি বলেছে? সমবেগে আছে। কি বলছে আমার? না সমান বেগে চলছে, তাহলে বেগ বৃদ্ধি হচ্ছে না। তাহলে কি আমরা বেগ বৃদ্ধির হারকেই আমরা ত্বরণ বলি। যেহেতু বেগ বৃদ্ধি হচ্ছে না, তাহলে আমার কি হচ্ছে? ত্বরণ একই আছে। ঠিক আছে, এবার ত্বরণ শূন্য হবে, সেখানে ত্বরণ শূন্য। যেহেতু ইউনিফর্ম ভেলোসিটি বা বেগ বৃদ্ধি হচ্ছে না বা একই বেগ আছে, সেক্ষেত্রে আমার ত্বরণ কি হয়ে যাবে? শূন্য। আর আমার এখানে মাস কত বলে দিয়েছে? 10 কেজি। বস্তুর ভর বা এম সমান কত? 10 কেজি। তাহলে এফ সমান কি হয়ে যাবে আমার? বল সমান 10 গণিতক অ্যাক্সিলারেশন বা ত্বরণ সমান কি হবে? শূন্য। সমান শূন্য নিউটন। আর বলের একক কি? না নিউটন। তাহলে কি হয়ে যাবে আমার? অপশন হয়ে যাবে অপশন 3, 0 নিউটন। নিউটন যে বল, নিউটনের এই গতিসূত্রে 3টি গতিসূত্র আছে। ঠিক আছে, 3টি কি? প্রথম গতিসূত্র কি বলেছে? কোনো বস্তুর ওপর যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করানো হয়, যেমন ধরো একটা বস্তু আছে, ঠিক আছে, এই বস্তুর ওপর যদি কোনো বল আমি ফোর্স যদি আমি প্রয়োগ না করি, তাহলে এই বস্তুটি কি চিরকাল যদি স্থির থাকে, তাহলে স্থিরই থাকবে, আর যদি চলতে থাকে তাহলে সেটা কি? চলতেই থাকবে। 2 নম্বর গতিসূত্রটা কি বলেছে? না 2 নম্বর এফ সমান এম এ। বস্তুর ভরবেগ পরিবর্তনের, বস্তুর ওপর বেগ, বস্তুর ওপর যে বলটা কি হবে? তার ভর গণিতক তার ভরবেগ পরিবর্তনের হার বা বেগ পরিবর্তনের হার বা অ্যাক্সিলারেশনের সমান হবে। আর তৃতীয় গতিসূত্রটা থেকে আমরা কি পেয়েছি? না হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া, কোনো বস্তুর উপর ক্রিয়া সমান তার প্রতিক্রিয়া হবে। ঠিক আছে, তাহলে প্রথম গতিসূত্র থেকে আমরা কি পাই? না ইনারশিয়া বা জড়তা সম্বন্ধে আমরা জানতে পারি, জড়তা। সেকেন্ড গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি? বল আর ত্বরণ। আর থার্ড গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি? না অ্যাকশন আর রিয়াকশন। তাহলে নিউটনের 3টে গতিসূত্র থেকে আমরা কি কি জানতে পারি? প্রথম গতিসূত্র জানতে পারি ইনার্সিয়া বা জড়তা, বল সমান, আর সেকেন্ড গতিসূত্র থেকে আমরা জানতে পারি বল বা ত্বরণ, আর তৃতীয় গতিসূত্রতে আমরা কি জানি? অ্যাকশন আর রিয়াকশন। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নটা কি বলেছে? না হুইচ পিরিয়ড ইন ইন্ডিয়াস ডেমোগ্রাফিক হিস্ট্রি ইজ মার্কড বাই এ শার্প ডিক্লাইন ইন মর্টালিটি অ্যান্ড কি এটা, পারসিস্টেনিটি হাই ফার্টিলিটি রেটস। আচ্ছা, ভারতের জনসংখ্যার ইতিহাসে কোন সময়কালকে মৃত্যুহার তীব্র হ্রাস, মৃত্যুহার কোন সময়কালে মৃত্যুহার তীব্র হ্রাস মানে সব থেকে কম লোক মরছে এবং ক্রমাগত উচ্চ প্রজনন হার এবং সব থেকে বেশি লোক জন্মাচ্ছে, এটা কোন সময়কালকে বলা হয়? ঠিক আছে, আমরা দেখব এই যে ডেমোগ্রাফিক ফেজ ও ভারতের জনতান্ত্রিক যে পর্যায়গুলো কি কি। ফেজ 1, ফেজ 1-এ কি হয়েছিল? না স্কল, এটাকে কি বলা হয়? স্ট্যাগন্যান্ট পপুলেশন ফেজ। স্ট্যাগন্যান্ট বা স্থবির জনসংখ্যার পর্যায়। এই সময় কি হয়েছিল? না জন্ম ও মৃত্যু হার উভয়ই খুব বেশি ছিল। আচ্ছা, ফেজ 1-এ কি ছিল? জন্ম এবং মৃত্যু হার দুটোই খুব বেশি ছিল। স্লো পপুলেশন গ্রোথ। এই সময় কি হতো? না ধীর জনসংখ্যা বৃদ্ধি হতো।
আর এই সময় কি ছিল না, ঘন ঘন কি হতো এই সময় না, ঘন ঘন মহামারী, দুর্ভিক্ষ, দুর্বল স্বাস্থ্যসেবা এগুলো হয়েছিল। তা প্রথম পর্যায়ে কত সাল থেকে কত সাল, না 1901 থেকে 1921 সাল পর্যন্ত। আচ্ছা, ফেজ 2, ফেজ 2 আমার কখন থেকে কখন, না 1921 থেকে 1951। এই সময় কি হয়েছিল না, known as পপুলেশন এক্সপ্লোশন ফেজ। এই সময় কি বলতো, জনসংখ্যা বিস্ফোরণ পর্যায় নামে পরিচিত। এই সময় কি হয়েছিল না, চিকিৎসার উন্নতির কারণে মৃত্যুর হার কমেছিল, তীব্রভাবে কমেছিল, এবং উর্বরতা বা ফার্টিলিটি বৃদ্ধি উচ্চ রয়ে গেছে। ফার্টিলিটি বা জন্মহার আগেও বেশি ছিল, এখনো বেশি আছে, কিন্তু মোর্টালিটি বা মৃত্যু হার আমার কি হয়েছে না, চিকিৎসা ব্যবস্থা উন্নতির কারণে মৃত্যু হার আমার কমে গেছে। এই সময় কি হয়েছিল না, আমার দ্রুত জনসংখ্যা বৃদ্ধি হয়েছিল। তাহলে দ্বিতীয় পর্যায়ে কি, তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে এখানে, অ্যান্সার হয়ে যাবে ফেজ 2, 1921 থেকে 1951। ঠিক আছে। তারপর থার্ড ফেজে কি হয়েছিল, ডিক্লাইন অফ বার্থ রেট বিগানস। তাহলে বার্থ রেট বিগান ডিক্লাইন কখন হয়, জন্মহার হ্রাস হওয়া শুরু হয়েছে। এই সময় কি পরিবার পরিকল্পনার কারণে জন্মহার হ্রাস পেতে শুরু করে। আগে কি হতো, পাঁচটা ছটা করে ছেলে পেলে নিত এক একজন, তারপরে কি হয় এই সময় এক একজন দুজন তিনজন করে নিতে শুরু করে। তাহলে এই সময় কি হয়, জন্মহার হ্রাস হয় বা কম হওয়া শুরু করেছিল। এর ফলে কি মৃত্যুর হার হ্রাস পেতে থাকে, আর উচ্চ কিন্তু নিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি, এই সময় জনসংখ্যা বৃদ্ধি হওয়া শুরু করে। আর চতুর্থ পর্যায়ে কি, 1891 থেকে 2001 পর্যন্ত নিম্ন জন্মহার এবং নিম্ন মৃত্যু হার। এই সময় কি না, জনসংখ্যা বৃদ্ধির হার কমতে শুরু করে। তো কি জনসংখ্যা বৃদ্ধির হার কমতে শুরু করে কেন, কারণ উন্নত শিক্ষা, ক্রমবর্ধমান আয়, বিলম্বিত বিবাহ, এইগুলোর কারণে। ঠিক আছে, স্থিতিশীল দিকে এগিয়ে, যেগুলোকে মুভ টুয়ার্ড স্টেবিলাইজেশন। আচ্ছা, পঞ্চম পর্যায়ে কি, 2001 থেকে বর্তমানে। এই সময় কি না, অত্যন্ত নিম্ন জন্মহার। ঠিক আছে, এগুলো সব জিজ্ঞাসা করা হয় না, কিন্তু কি এই সময় না, ফার্টিলিটি জন্মহার কি অনেক কম। ঠিক আছে, এগিয়ে যে জন্মহার প্রতিশতক দিকে 2.1। আর জনসংখ্যা বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে যাচ্ছে, কিছু রাজ্যে শূন্য বা ঋণাত্মক বৃদ্ধি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আমার কি যাবে অপশন 2 বা দ্বিতীয় পর্যায়ে অ্যান্সার হয়ে যাবে। 26 নম্বর কি প্রশ্ন কি বলেছে না, হোয়েন ওয়াজ দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইট অ্যাক্ট পাস ইন ইন্ডিয়া। ভারতে মানবাধিকার সুরক্ষা আইন কবে পাস হয়, না এটা হয়ে যাবে 1993। ঠিক আছে, কি বলেছে না, ভারতে মানবাধিকার প্রচার ও সুরক্ষার জন্য যে 1993 সালে মানবাধিকার সুরক্ষা আইন পাস করা হয়েছিল। এটি কেন্দ্রীয় স্তরে জাতির মানবাধিকার কমিশন এনএইচআরসি প্রতিষ্ঠা করে। এই রাজ্যগুলিতে রাজ্য মানবাধিকার কমিশন গঠনের বিধান করে। এই আইনটি মানবাধিকারকে জীবন, স্বাধীনতা, সমতা, মর্যাদা সম্পর্কিত অধিকার হিসেবে সংজ্ঞায়িত করে, যা সংবিধান বা আন্তর্জাতিক চুক্তি দ্বারা নিশ্চিত করা হয়েছে। ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন অভিযোগ তদন্ত করতে পারে, কারাগার পরিদর্শন করতে পারে এবং আইন পর্যালোচনা করতে পারে, সচেতনতা বৃদ্ধি করতে পারে এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সরকারকে পরামর্শ দিতে পারে। এই কমিশনের কার্যকারিতা জোরদার করার জন্য 2006 সালে আইনটি সংশোধন করা হয়েছিল। মানবাধিকার লঙ্ঘনের দ্রুত বিচারের জন্য জেলাগুলিতে বিশেষ মানবাধিকার আদালত স্থাপন করা যেতে পারে। ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন একটি বিধিবদ্ধ সংস্থা, সাংবিধানিক সংস্থা নয়। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল। আমাদের এই পর্যন্তই ছিল, আজকে 26টাই কোশ্চেন ছিল এই আজকের শিফটে। ঠিক আছে, এই আজকের শিফটে আমাদের কতগুলো কোশ্চেন ছিল, না 26টাই কোশ্চেন ছিল। এই যে 5 তারিখের আমাদের থার্ড শিফটে কতগুলো ছিল। এরপরে আমরা কি করব না, পরের যে শিফট আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটাই। তোমরা নোট কন্টিনিউ করতে থাকো, আর সেই নোটগুলোকে বারবার দেখো। ভিডিও দেখতে গেলে তোমাদের এতটা করে টাইম লাগবে, ঠিক আছে, 40 মিনিট 1 ঘন্টা করে টাইম লাগবে, কিন্তু বোঝার জন্য প্রথমে তোমরা ভিডিও দেখো, ভিডিও দেখতে দেখতে নোট বানাও। ঠিক আছে, নোটগুলো বানানো থাকলে কি হবে, তোমাদের রিভিশন যখন করবে 5 থেকে 10 মিনিটের মধ্যে গোটা যে ক্লাসটা বা এই প্রশ্নগুলো 26টা কোশ্চেন তোমাদের রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নোটটা তোমরা করতে থাকো। ঠিক আছে, চলো আজকের ভিডিও এই পর্যন্তই।